প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। পৃথিবীর কোনো দেশে যেই সব দেশগুলো মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, স্বাধীনতা যুদ্ধ করতে হয়েছিল, কোনো দেশে তাদের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ নিয়ে এত বিতর্ক হয়নি কখনো, এবং সম্ভবত কখনো হবেও না। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যেই বিতর্ক হচ্ছে শুরু থেকেই 54-55 বছরেও বিতর্ক একটুও কমেনি, বরং বেড়েছে। অসংখ্য ভিন্ন ভিন্ন বয়ান তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, আর সেই বয়ান মুক্তিযুদ্ধের মূলে মাঝে মাঝে কুঠারাঘাত করছে। কখনো এমন একটি বয়ান তৈরি করা হয়েছে বা এমন কথা আছে যে আদৌ মুক্তিযুদ্ধ প্রয়োজনীয় ছিল কিনা, আমরা কি আসলেই পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হয়েছিলাম, নাকি পুরো বিষয়টি বানোয়াট একটি বিশেষ মহল, বিশেষভাবে তখনকার রাজনীতিবিদেরা, যেহেতু তারা ভেবেছিল যে প্যান পাকিস্তানে বা পুরো পাকিস্তানে পূর্ব পশ্চিম মিলিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তাদের কারো নেই, বা তারা কখনোই কেন্দ্রীয় নেতৃত্বে যেতে পারবেন না, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন না, মন্ত্রী হতে পারবেন না, গভর্নর হতে পারবেন না, তাদের কারো সেই যোগ্যতা নেই। তাই তারা পাকিস্তান ভেঙে পূর্ব বাংলাকে আলাদা করে আলাদা একটি রাষ্ট্র বানিয়ে সেই রাষ্ট্রে নেতা হবেন, মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন। এইসব হীন উদ্দেশ্যে ছোটোখাটো কম বেশি যেসব জুলুম, নির্যাতন, বৈষম্য পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে করেছিল, পূর্ব পাকিস্তানিদের সঙ্গে, সেগুলোকে বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষকে উত্তেজিত করে রাজনীতি করে এই মুক্তিযুদ্ধ ঘটিয়েছে। চাপিয়ে দেওয়া একটি বিষয়, স্বতঃস্ফূর্ত কোনো বিষয় না, এবং আদৌ আমাদের এটি প্রয়োজন ছিল না, এমন একটি বয়ান কিন্তু হাজির বাজারে আছে। এবং কিছু মানুষ ভালোই খাইছে, সেটা ভালো খাচ্ছে, ভালো বিক্রি হচ্ছে কিছু মানুষের কাছে সেই ট্যাবলেট, সেই বয়ান। আচ্ছা, আরেকটি পক্ষ আছে, তারাও যে একেবারে সব কিছু ঠিকভাবে করছে এরকম না, যারা এর বিপরীত কথা বলছেন। তারা বলছেন না, মুক্তিযুদ্ধ একদমই ঠিক ছিল, এটি একদম সঠিক, সময়ের প্রয়োজনে সত্যিকার অর্থে আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম, বৈষম্যের শিকার হয়েছিলাম, এবং উর্দু পাঞ্জাবি ভাষীরা আমাদের শাসন করতো, আমরা সেটি চাইনি, আমরা নিজেদের করে সব কিছু চেয়েছি, আলাদা করে চেয়েছি, তাই মুক্তিযুদ্ধ হয়েছে, তাই আমাদের চাওয়াও পবিত্র, পবিত্রতার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি, সব কিছু ঠিক আছে। তারা মুক্তিযুদ্ধকে মহান করে দেখতে চান, এবং তারা সত্যিকার অর্থে তারা আন্তরিকভাবে মুক্তিযুদ্ধ করেছেন অনেকেই। তাদের কোনো স্বার্থ ছিল না। যে পক্ষটির কথা বললাম, যে যদি সেটি সত্যি হয় সেই বয়ান, যে কিছু লোক নিজের স্বার্থে, নিজের পদ পদবি পাওয়ার লোভে মুক্তিযুদ্ধ করেছেন বা পরিস্থিতি তৈরি করেছেন মুক্তিযুদ্ধের সপক্ষে, তো তাদের একেবারেই বিপরীতে যেই পক্ষটির কথা এখন বলছি, যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের প্রয়োজনীয়তার যথার্থতা বুঝতে পারেন, তো তাদের কাছে সব কিছু পবিত্র, কারণ তারা ওইভাবেই দেখেছেন সব কিছু। তারা এখানে কোনো ষড়যন্ত্র দেখেননি, ষড়যন্ত্র নিয়ে কথা বলছেন না, ভাবছেন না, তাদের উদ্দেশ্য পরিষ্কার ছিল। এরকম আরেকটি পক্ষ আছে। তো এরকম আরও অসংখ্য পক্ষ আছে, যে যার যার বয়ান তৈরি করছেন নিজেদের স্বার্থে। আচ্ছা, তো এই জন্যই বলছিলাম যে নানা রকম বয়ান তৈরি হয়েছে, অন্য দেশে হয়নি, সেটি হয় না। তো এই ইস্যুতে সব লোক দেশের এক মোটামুটি। তো তাহলে আমাদের দেশে কেন এতটা বিতর্কিত মুক্তিযুদ্ধ, বা এখন অনেক লোকের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, আমি আমার অনেক এপিসোডে এই কথাগুলো বলেছি, কিছুটা একই বক্তব্যের চর্বিত চর্বণ মনে হতে পারে কারো কাছে, পুনরাবৃত্তি কানে খারাপ লাগতে পারে, কিন্তু কিছু কিছু বক্তব্য আছে আসলে এগুলোর পুনরাবৃত্তি দরকার, খুবই দরকার। তাই এই তিনটি শব্দ, তিনটি টার্ম, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা, শুনতে চমৎকার লাগে, এবং এই শব্দগুলো ভালো শব্দ, চমৎকার শব্দ, অনুভূতি জাগাবার মতো শব্দ, কিন্তু আমাদের দেশে এখন কিছু লোকের কাছে এগুলো গালির সমতুল্য। কেন? এই শব্দগুলোর দোষ, নাকি এই ঘটনাগুলো খারাপ ঘটনা, এগুলো কোনো ইভেন্টস না, এগুলো ইনসিডেন্টস, এরকম কি বিষয়টি? না, মুক্তিযুদ্ধ ওয়াজ আ গ্রেট ইভেন্ট, দ্য গ্রেটেস্ট ইভেন্ট অফ দ্য নেশন ইনফ্যাক্ট।
ইনসিডেন্ট তো হতেই পারে না। তো তাহলে কেন কিছু লোকের কাছে সেটি গালির সমতুল্য? এই টার্মগুলোর কোনো দোষ নেই। দোষ হলো মুক্তিযুদ্ধের সঙ্গে যারা জড়িত ছিলেন তখনকার নেতৃবৃন্দ, নেতৃস্থানীয়রা, যারা পরবর্তীতে বাংলাদেশ শাসন করেছেন, আমাদের শাসন করেছেন। তা আমাদের প্রত্যাশা কী ছিল? যে আমাদের নিজের ভাষাভাষী লোক এসেছেন, শাসন করবেন, আমাদের দুঃখ কষ্ট বুঝবেন এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। বিশেষভাবে যদি শেখ মুজিবুর রহমানের নাম নেওয়া যায়, তার কাছে জাতির প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, যে সব কিছু তিনি ঠিক করে দেবেন। এখানে আর কোনো বৈষম্য হবে না, চাকরিতে বৈষম্য হবে না, আর্মি পুলিশে জয়েন করতে গেলে আন্ডার সাইজ বলে বাদ দিয়ে দেবে না, আমাদের চাপিয়ে দেবে না, বসিয়ে দেবে না যে তুমি ফিট না এই পজিশনের জন্যে, সরকারি চাকরির জন্য তুমি ফিট না, ইউ আর নট কোয়ালিফাইড ইনাফ। এই বিষয়গুলো আসবে না। আমরা আমাদের মতো করে চাকরি পাবো, আমাদের মতো করে প্রতিযোগিতা করব, সব কিছু আমাদের মতো করে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার। এই প্রত্যাশাই তো ছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান নেতা হিসেবে যতটা মহান ছিলেন, সংগঠক হিসেবে যতটা মহান ছিলেন, শাসক হিসেবে ততটাই ব্যর্থ ছিলেন। শুধু ব্যর্থ না, একটি বিষয় হলো অযোগ্যতা। ভালো করে শাসন করতে হয় কি করে জানতেন না, সেইটি ক্ষমার যোগ্য। জানতেন না, তাই ভালোভাবে শাসন করতে পারেননি। তার ক্ষেত্রে কি তাই ছিল? না। যেই ফেসিবাদের বিরুদ্ধে, যেই বৈষম্যের বিরুদ্ধে, যেই শাসকদের বিরুদ্ধে তার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, তিনি হয়ে উঠলেন তেমনি একজন শাসক, তেমনি একজন শোষক এবং তেমনি একজন ফ্যাসিস্ট। তার শাসনামলে তিনি সব লোকের বিরোধী মত দমন করতে চাইলেন। এই দেশের প্রথম সাধারণ নির্বাচন ৭৩ সালের নির্বাচন, সেই নির্বাচনে ইলেকশন রিগিং হলো, লজ্জাজনক ব্যাপার। সেই নির্বাচনে তার আস্থা ছিল না যে তিনি জিতে আসতে পারবেন, তার মনোনীত লোকেরা জিতে আসতে পারবেন, তাই তাকে রিগিং করতে হলো। ইলেকশন রিগিং বাংলাদেশে প্রথমবার হলো ৭৩ সালে। এই কথা আগে আলোচনা করা নিষিদ্ধ ছিল, এখন তো আমরা করতে পারি। ৭৩ সনে বাংলাদেশে ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটি বলে সেটি হলো, তার পরামর্শে, তার সম্মতিতে হলো সেটা। আর পরবর্তীতে তিনি যা করলেন, বাকশাল থেকে শুরু করে আমাদের উপর জুলুম করবার, একনায়কতন্ত্র চাপাবার যত রকমের ব্যবস্থা আছে সব তিনি করেছিলেন। গণমাধ্যমের মুখ বন্ধ করা, সরকারি পত্রিকা ছাড়া সব পত্রিকা বন্ধ করা, সব রকম ব্যবস্থা তিনি নিয়েছিলেন। আর প্রশাসনের বিভিন্ন স্তরে তার আত্মীয়দের নিয়োগ দিয়েছিলেন। স্বজনপ্রীতি তিনি একজন এপিটমি হয়ে উঠেছিলেন, প্রতীক হয়ে উঠেছিলেন, সিম্বল হয়ে উঠেছিলেন। রেড ক্রসের চেয়ারম্যান বানালেন তার আত্মীয়কে, পরম আত্মীয়কে। তিনি লুটপাট করে সব কিছু বিক্রি করে দিলেন বাইরে, মানুষ কিছু পেল না। তার নিজের কম্বল নাকি তিনি পাননি, যদি না পেয়ে থাকেন তাহলে তার ভগ্নিপতি গাজী গোলাম মোস্তফার জন্য পাননি। এরকম অসংখ্য জায়গায় তার পছন্দ মতো লোক বসিয়ে দিলেন। সেই লোকেরা করলো জুলুম, অত্যাচার, নির্যাতন। সেই লোকেরা ঘুষ খেলো, ঘুষ দিল, অনিয়ম, সব কিছু বিশৃঙ্খলার সঙ্গে জড়িয়ে পড়ল। ফলে প্রথমত সেই ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের ঘৃণার জন্ম হলো আমাদের মনে, বাংলাদেশি মানুষের মনে, পূর্ব পাকিস্তানের, তথাকথিত পূর্ব পাকিস্তানের মানুষের মনে, সেই লোকগুলির বিরুদ্ধে। এবং সেই লোকগুলো যেই সব ঘটনার সঙ্গে জড়িত ছিল, ইভেন্চুয়ালি সেই সব ঘটনাগুলো কলঙ্কিত হলো, বিতর্কিত হলো। তো সেই জন্যই বলছিলাম যে আমাদের মতো এরকম কোথাও হয়নি। কেন হয়নি? কারণ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া মানুষেরা পরবর্তীতে স্বৈরাচারী হয়ে ওঠেননি, ফ্যাসিস্ট হয়ে ওঠেননি। তারা জনতার আশা আকাঙ্ক্ষা পূরণ করেছিলেন, তাই তাদের দেশের মুক্তিযুদ্ধ বিতর্কিত না। তাই মুক্তিযুদ্ধ টার্মটি একটি নিউট্রাল টার্ম ইটসেলফ। তাহলে মুক্তিযুদ্ধের উপর মানুষের ঘৃণা না, বরং এই টার্মগুলোকে ব্যবহার করে, অতি ব্যবহার করে, মিস ইউজ করে, ওভার ইউজ করে যারা ফায়দা নিয়েছেন তাদের উপর মানুষের ঘৃণা। আর তাদের মুখ দিয়ে যেহেতু এগুলো ঘন ঘন আসতো, তারা এগুলোকে পুঁজি করেছিলেন, তাই এইসব শব্দের প্রতি মানুষের অ্যালার্জি তৈরি হয়েছে। এটি স্বাভাবিক। তাই যারাই এই বয়ান তৈরি করবার চেষ্টা করেন, মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের এই অবদান, তার পরিবারের এই অবদান, শেখ পরিবারের এই অবদান, আওয়ামী লীগের এই অবদান, এইসবের এক পয়সার কোনো মানে রাখে না আমাদের কাছে। কেন রাখে না? আমরা আগে কি অবদান সেটি দেখতে চাইনি, আমরা দেখতে চেয়েছি শাসন তিনি কিভাবে করেছেন, মুক্তিযুদ্ধ থেকে কি বেনিফিট আমরা পেয়েছি। হ্যাঁ, বেনিফিট পাওয়া গেছে। পাকিস্তান আমলে কোটিপতির সংখ্যা ছিল 22 পরিবার। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই কোটিপতির সংখ্যা হয়েছে 22,000 পরিবার। আর কোটি কোটি সাধারণ মানুষ আগের মতোই মজলুম রয়ে গিয়েছে, নির্যাতিত, নিপীড়িত, অসহায়, বঞ্চিত, শোষিত, দরিদ্র, দারিদ্র সীমার নিচে বসবাস, এটি রয়ে গেছে আমাদের জন্য। আর 22,000 পরিবার কোটিপতি হয়ে উঠেছে। তাহলে পার্থক্য এটুকুই হয়েছে, 22 পরিবার থেকে 22,000 পরিবার হয়েছে। এটি কি আমরা চেয়েছিলাম? চাই।
ফলে শেখ মুজিবুর রহমান ইতিহাসের করুণ পরিণতি বরণ করেছেন। এবং জানা যায় তার মৃত্যুর পরে, এটি যদিও বাড়িয়ে বলা, কোথাও নাকি একটি কুকুরও ডেকে ওঠেনি। কোনো মানুষের শোক করা তো দূরের কথা, শোক মিছিল হওয়া তো দূরের কথা, প্রতিবাদ হওয়া তো দূরের কথা, কুকুরও নাকি ঘেউ ঘেউ করেনি সেদিন। 1975-এর কথা বলছি, 15ই আগস্টের কথা। যদিও কোনো হত্যাকাণ্ড সমর্থনযোগ্য না, কিন্তু তার নির্মম মৃত্যু হয়েছিল তার এইসব অপকর্ম, এইসব কর্মকাণ্ডের কারণে। তাই একসময় তিনি আমাদের মাথার মণি ছিলেন, মাথার মুকুট ছিলেন। মানুষ তার জন্য রোজা রেখেছিলেন, বাংলাদেশের মানুষ গ্রামেগঞ্জে মানুষ তার জন্য দোয়া করেছিলেন, লাখো কোটি মানুষ। তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছিল। যে যত কথাই বলুক, সেগুলো ফালতু কথা, বাড়তি কথা। মুক্তিযুদ্ধের একচ্ছত্র নেতা হয়ে উঠেছিলেন তিনি, শেখ মুজিবুর রহমান। যদিও অন্যরাও আছেন, চার নেতা এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ, বাট তার নামেই কিন্তু মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। দেশে বিদেশে এটি এস্টাবলিশড একটি ফ্যাক্ট, যে যত কথাই বলুন। তাই বলছি, তিনি ছিলেন মহান নেতা, বাট চরম ব্যর্থ এবং দুর্নীতিপরায়ণ এবং ফেসিবাদী একজন শাসক। তাই আগের মুজিব আর পরের মুজিব এক না, দুজন একই ব্যক্তি ছিলেন না। আচ্ছা, তো এখন সেই মুজিবকে নিশ্চিহ্ন করা হলো, বলতে গেলে বংশসহ। তারপর তার কন্যা আবির্ভূত হলেন দৃশ্যপটে, শেখ হাসিনা। তিনি তার বাবাকেও ছাড়িয়ে গেলেন এবং বাবাকে ইমর্টালাইজ করবার চেষ্টা করলেন, অমর করবার চেষ্টা করলেন। সারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মিউরাল, মূর্তি, স্ট্যাচু যা যা আছে সব করা হলো তার বাবাকে মানুষের মনে গেঁথে দেবার জন্যে। হয়নি, উল্টো ফল হয়েছে। আমি তার প্রমাণ, বড় প্রমাণ। আমার আগের এপিসোডও আমি তা বলেছি। আমি এখন যে বলতে চাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা নিজে শুনলেও চিন্তা করতে বাধ্য হবেন আমার এপিসোড। আমি নবম দশম শ্রেণীতে ইংরেজি পড়াচ্ছিলাম। টেক্সট বুকটির নাম ছিল ইংলিশ ফর টুডে। তো যখন জানুয়ারির প্রথম সপ্তাহে বই খুললাম, প্রথম চ্যাপ্টার শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু। তো ছেলেমেয়েরা বলল, স্যার আমরা এটা পড়বো না। তা আমি জিজ্ঞেস করলাম কেন? ওরা বললো, এটা আমরা পড়েছি। কোথায়? বাংলা বইতে। কোথায়? সমাজবিজ্ঞান বইতে। কোথায়? বিজিএসে। কোথায়? অমুক সাবজেক্টে। শুধু ধর্ম আর অঙ্কে বাদ, বোধহয় বিজ্ঞানে বাদ, আর সব সাবজেক্টে বঙ্গবন্ধু ছিলেন। তো ছেলে মেয়েদের 8-10 বার সেটি পড়া হয়ে গেছে বিভিন্ন সাবজেক্টে। তো ওরা বললেন, স্যার এটা আমরা পড়বো না, আমাদের এখানে মিনিমাম ইন্টারেস্ট নেই। আর আমি মনে মনে প্রমাদ করলাম, আমি মনে মনে ভাবলাম, সর্বনাশ। এক সময়ের মহান নেতা শেখ মুজিবুর রহমানকে আমাদের তরুণ কিশোর প্রজন্ম প্রত্যাখ্যান করছে। আমার মাথায় কিন্তু ধাক্কা লেগেছিল, মগজে গুঁতো খেয়েছিলাম সেদিন। তখন আমি ওদের বললাম, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তোমরা এগুলো পড়েছো, কিন্তু সেই সব তোমাদের যে অর্জিত জ্ঞান, সেগুলো ইংলিশে কি হয় টার্মগুলো জেনে নাও। টার্মগুলো জানবার জন্য আমাদের এই টপিকটি পড়া দরকার আসলে। তো আমি কনভিন্স করে সেদিন তাদেরকে পড়াতে সক্ষম হয়েছিলাম। আচ্ছা, ঘটনাচক্রে আমার সেই নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা কয়েক বছর পর যখন তারা ইন্টারে ভর্তি হলো, তারা আবার আমার কাছে এসেছে ইন্টারমিডিয়েটের ইংলিশ পড়বার জন্য। তো আমি তাদের পড়ানো শুরু করলাম, টেক্সট বই হাতে নিয়েছি, ইংলিশ ফর টুডে। তো অনেকেরই জানা আছে, ইন কেস যদি আপনার জানা না থাকে প্রিয় দর্শক, তো সেই বইটি ইংলিশ ফর টুডে ক্লাস 1 থেকে শুরু হয়, ইন্টারে গিয়ে শেষ হয় সেটি। তো শেষ সিরিজ ছিল সেই বইয়ের, সিরিজের শেষ বই ছিল। তো সেখানেও যখন প্রথম দিন বই খুললাম, শেখ মুজিবুর রহমান দিয়ে বই শুরু। তো আমার সেই ছাত্রছাত্রীরা আবার বিদ্রোহ করলো, স্যার কয়েক বছর আগে আপনাকে বলেছিলাম আমরা এই চ্যাপ্টার পড়বো না। তা আমি বললাম, এটি তো আমার দোষ না, আমি জানবো কি করে যে ইন্টারমিডিয়েটও শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে। তো আবার তাদের আমি সেই আমার একই কনভিন্সিং পদ্ধতি ব্যবহার করলাম। আমি বলতে পারি কিছুটা তাদেরকে ব্ল্যাকমেল করলাম ইমোশনালি। আমি বললাম, ফাইন, তোমরা অনেক কিছু পড়েছো, বাট এই বইতে অনেক হ্যাভি ডিউটি ইংলিশ ওয়ার্ড আছে, নিউ ফ্রেজ আছে, এক্সপ্রেশনস আছে, অনেক কিছু আছে যেটি তোমাদের ইংরেজি ভাষা শিখতে কাজে আসবে। বঙ্গবন্ধু সম্পর্কে পড়বার দরকার নেই, ইংলিশ টার্মগুলো, ইকুইভ্যালেন্ট টার্মগুলো আমরা শিখে নিই, চলো। তো সেইভাবে কনভিন্স করে আমি পড়ানোর চেষ্টা করেছিলাম। তারা যদিও ধরে ফেলেছিল আমার ফাঁকিটি, কারণ তখন তো তারা অনেক বড় হয়েছে, ইন্টারমিডিয়েটে পড়ে। তো তারা বলছিলেন যে স্যার নানা কৌশলে আমাদের এটি পড়াতেই চাচ্ছেন। তো যাই হোক, তো আমি সেদিন প্রমাদ গুনেছিলাম এবং ভেবেছিলাম শেখ হাসিনার সব চেষ্টা কতটাই ফিউটাইল ছিল, কতটাই তুচ্ছ ছিল, কতটাই অসার ছিল। তার বাবাকে ইমর্টালাইজ করবার চেষ্টা করা, কিচ্ছু লাভ হয়নি, আমাদের রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। তাহলে মানুষের উপর জোর জুলুম করলে, ফেসিবাদ কায়েম করলে, অত্যাচার করলে, নির্যাতন করলে, গুম করলে, খুন করলে মানুষের মনে জায়গা পাওয়া যায় না। মানুষ এক সময় আস্থা করে ছুঁড়ে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়। আপনি আগে কে ছিলেন, কি ছিলেন, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। আপনি এখন কে, আপনি এখন কি করছেন, দ্যাট ম্যাটার্স।
প্রিয় দর্শক, এইবার ফিরে আসবো জুলাই যুদ্ধ এবং জুলাই যোদ্ধাদের নিয়ে কথা বলবো দু চার কথা। তো জুলাই যোদ্ধারা আমাদের দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেতে সাহায্য করেছেন। সব জুলাই যোদ্ধাদের প্রতি আমি কৃতজ্ঞ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই এবং আমি বিশ্বাস করি জাতি হিসেবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ, কারণ এই ছাত্র যুবারা আমাদের দ্বিতীয় স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে সুযোগ দিয়েছে। তো জুলাই শেষ হয়েছে, 2024-এর বিষয় ছিল, সেটি 2025 শেষ হয়ে যাচ্ছে। তো 16 মাসের বেশি হয়েছে বোধহয় কিছুটা। তো এই দীর্ঘ সময়ে আমাদের সেই জুলাই যোদ্ধারা, প্রাণপ্রিয় জুলাই যোদ্ধারা, তারা আগের যে শ্রদ্ধার জায়গাটিতে শুরুতে ছিলেন এখনও কি সেখানে আছেন? না, নেই। নানা কারণে। কেন? কারণ তারা নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তাদের একটি ক্ষুদ্রাংশ, আমি রিপিট করছি, ক্ষুদ্রাংশ, ছোট্ট একটি অংশ, ক্ষুদ্রাংশ চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিয়ে চাঁদাবাজি করেছে এবং ধরা পড়েছে করে। তো আমি দুঃখের সঙ্গে বলছি, আমার এই চ্যানেলেও অনেকে আছেন জুলাই যোদ্ধাদের নামে 3 গ্লাস পানি খান। আমি কিন্তু সেরকম লোক নই, আমি দুঃখিত। আমি বলেছিলাম জুলাই যোদ্ধাদের আমি ভালোবাসি, কিন্তু আমার সেই ভালোবাসা কন্ডিশনাল, শর্তযুক্ত। শেখ মুজিবকে আমি মহান নেতা বলছি। হ্যাঁ, নেতা হিসেবে তিনি মহান ছিলেন, রাজনীতিবিদ হিসেবে মহান ছিলেন, শাসক হিসেবে চরম ব্যর্থ। আমার মূল্যায়ন কিন্তু এরকমই, আমি দুঃখিত। আমি আওয়ামী হতে পারিনি সেই জন্যে, বাকশালী হতে পারিনি সেই জন্যে, কারণ আওয়ামী বাকশালীদের প্রতি আমার বা শেখ মুজিবের প্রতি আমার কোনো আনকন্ডিশনাল লয়্যালটি নেই, কখনো ছিল না, কারো প্রতিই থাকবে না। আসলে টু বি অনেস্ট, কারোর প্রতি আমার আনকন্ডিশনাল লয়্যালটি নেই এবং থাকবে না। কেন থাকবে না? কারণ ক্ষেত্র বিশেষে, প্রসঙ্গ অনুযায়ী আমার লয়্যালটি কাজ করবে। আমি যদি দেখি তারা ঠিক লাইনে আছেন, আমার লয়্যালটি থাকবে। ঠিক লাইনে নেই, আমার 1 সেকেন্ডও লাগবে না মুখ ফিরিয়ে নিতে, এবং নিতেই হবে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে। প্রিয় দর্শক, সেইটি সঠিক রাস্তা। আমি দুঃখিত, অনেকে খেকিয়ে ওঠেন যে হ্যাঁ, আপনি জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলছেন, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন, তারা এই করেছে সেই করেছে। আমি তো বলেই নিলাম তারা অনেক কিছু করেছেন, স্যালুট করি তাদেরকে, কৃতজ্ঞতার কোনো শেষ নেই। কিন্তু অপকর্মগুলো, সেগুলো ছাড় দেব না। মুজিবকে ছাড় দেয়নি, হাসিনাকে ছাড় দেয়নি, তাদেরকে কেন দেব? মুজিব বা হাসিনা দেখতে কুৎসিত ছিলেন না? ব্যক্তিগত কোনো সমস্যা ছিল আমার তাদের সঙ্গে কিংবা বাংলাদেশের মানুষের? না। তাহলে কেন তাড়ালাম, কেন খেদালাম? তারা অপকর্ম করেছেন, সেই জন্য। আগে কি করেছেন মনে রাখা সম্ভব না। সেটি অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো তার শেষ ভালো যার, শেষটি দেখতে হবে আমাদের। তাই জুলাই যোদ্ধারা ক্ষুদ্রাংশ যা করেছেন, মানুষের মধ্যে ব্যাপক সেটি ডিস্টারবেন্স তৈরি করেছে। মানুষ বিরক্ত হয়েছে, দেশের মানুষ, কারণ মানুষ তাদের কাছে এটি প্রত্যাশা করেননি। এবং খুব বেশি দিন হয়নি, 1-2 সপ্তাহের মধ্যে তাদের কেউ কেউ চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। শুধু চাঁদাবাজি না, নানা স্টাইলে তারা বদলি বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। তারা ডিসি অফিসে গিয়ে হুমকি দিচ্ছেন, এসপি অফিসে গিয়ে হুমকি দিচ্ছেন। দেশের যে একটি ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, এবং শাসক বদলালে, বিশেষভাবে কোনো বিপ্লব অভ্যুত্থান হলে একটি ভ্যাকুয়াম তৈরি হয়, সেই ভ্যাকুয়ামের সুযোগ নিয়ে তারা সরকারি অফিসগুলোতে ঢুকে পড়েছেন, কেউ কেউ সচিবালয়ে ঢুকে পড়েছিলেন এবং প্রশাসন নিয়ন্ত্রণ করছিলেন। ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর। এবং আমার সামনে এমন কোনো তথাকথিত জুলাই যোদ্ধা পড়লে আমি এক চড় মারতাম যে আর উঠে দাঁড়াতে পারতো না। সে এক ফোঁটা কেয়ার করতাম না সেই জুলাই যুদ্ধ করেছে কি করেনি, এক ফোঁটা ছাড় দিতাম না আমি আমার সামনে যদি পড়তো এরকম কোনো জুলাই যোদ্ধা। তার শেষ দিন হতো সেটি, কারণ তাদের কাছে আমাদের প্রত্যাশা বেশি। আর এমন কোনো মানুষকে আমি জুলাই যোদ্ধা মনে করি না, আমি মতলববাজ মনে করি। জুলাই যুদ্ধের ছদ্মাবরণে 2-4 দিন মাঠে গিয়ে মিছিল করে এখন তারা অপকর্ম করছে, আখের গোছানোর চেষ্টা করছে। এটি আমার রায় তাদের ব্যাপারে, যারা এই কাজটি করেছে। চাঁদাবাজি, দখলদারিত্ব, ভীতি প্রদর্শন, বদলি বাণিজ্য, যারা এইসব করেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ। হাসিনা করলে আমি অতটা রাগ করবো না, তারা করলে যতটা রাগ করবো আমি, কারণ তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। হাসিনার কাছে আমার কোনো প্রত্যাশাই ছিল না। আমি জানতাম হাসিনা আগাগোড়া একজন মিথ্যাবাদী, আগাগোড়া একজন কপট মানুষ, আগাগোড়া একটি ক্রিমিনাল, আওয়ামী লীগ নামক মাফিয়া সংগঠনের নেত্রী এবং কর্ণধার। তাই হাসিনার কাছে আমার কোনো প্রত্যাশা ছিল না, কখনোই না, টু বি অনেস্ট। তো তাই জুলাই যোদ্ধাদের উপর আমার প্রচণ্ড ক্ষোভ আছে, রাগ আছে, ভালোবাসা যেমনি আছে, শুরুতেই প্রকাশ করেছিলাম, রাগও তেমনি আছে। যারা এই জুলাই যুদ্ধের চেতনা বিরুদ্ধে কাজ করবে, আগে কি ভূমিকা ছিল, জুলাই যুদ্ধে তিনি কোন অবস্থানে ছিলেন, কিচ্ছু আসে যায় না আমার কাছে। তিনি এখন যা করছেন, এখন যা ভাবছেন, সেটি আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। তো এইভাবে জুলাই যোদ্ধারা নানাভাবে নিজেকে বিতর্কিত করে তুললেন এবং তাদের মর্যাদা লোকের চোখে কিন্তু হ্যাঁ হলো। এবং তারা শুরুতে যে অবস্থানে ছিলেন, এখন সে অবস্থানে তারা নেই। অনেকেই কটাক্ষ করেন রাস্তাঘাটে, আমারও কষ্ট হয়, আমার খুব খারাপ লাগে। আমি যখন দেখি
তাদের সম্পর্কে লোকেরা কটাক্ষ করছে, আমার খুব খারাপ লাগে, আই ফিল ব্যাড। তো এখন স্পেসিফিকলি কথা বলবো দুই ছাত্র উপদেষ্টা নিয়ে। তখন জুলাই যোদ্ধাদের অনেকেই বলেছিলেন যে ছাত্র উপদেষ্টা থাকা দরকার, মানে ফাইন থাকতেই পারেন, ছাত্র উপদেষ্টাদের প্রতীকী পোস্ট দিয়ে রাখতে হতো। অধ্যাপক ইউনূস অনেক জ্ঞানী গুণী মানুষ, অনেক বিষয়ে তার প্রাজ্ঞতা বিশ্ব জয় করা, বিশ্বমানে। কিন্তু এই জায়গাটিতে প্রশাসন পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা বা রাজনীতির সূক্ষ্ম বিষয়গুলো বোঝা, এখানে তিনি আটারলি ফেল করেছেন। আমি একটু আগেই বলছিলাম যে মুজিব যদি না বুঝতেন, না বুঝে এটা করেছেন ওটা করেছেন, আমার কোনো কষ্ট হতো, কিন্তু তাকে আমি খারাপভাবে দেখতাম না। কিন্তু মুজিব অনেক কিছু করেছেন গোয়ার তুমি, এবং এগুর সমস্যা তার প্রচণ্ড মাত্রায় ছিল, অনেকেই জানেন সেটি। তো সেগুলো বাস্তবায়ন করতে গিয়ে তার মধ্যে একজন অহংকার অ্যারোগেন্স কাজ করছিল একটা সময়। তো বাট অধ্যাপক ইউনূস এগুলো করছেন তার অযোগ্যতা, আমি মনে করি তার যোগ্যতা নেই প্রশাসন চালাবার বা এই কাজগুলো করবার, তাই তিনি গুছিয়ে করতে পারছেন না। তো গণ দাবি কিংবা জুলাই যুদ্ধের স্টেক হোল্ডারদের দাবি অনুযায়ী দুজন ছাত্র উপদেষ্টা থাকলেন। আচ্ছা, তো শুরুতেই আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, যারা এখন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি করছেন, তারা থাকলেন, ভালো কথা। তাদেরকে তো উপদেষ্টার মর্যাদা দিয়ে অধ্যাপক ইউনূসের সহকারী হিসেবে রাখা যেত, তার আশেপাশে থেকে তারা কাজ শিখতেন, ভবিষ্যতে কাজে আসতো আমাদের জন্যে। তাদেরকে কেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো? নাহিদ ইসলামকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, তার বিষয়ে খুব বেশি বিতর্ক নেই, বলতে গেলে নেই। আর আসিফ মাহমুদ নামক বালকটি, যেই বালকটিকে দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, এই বালক কি সেই মন্ত্রণালয় সামলাতে পেরেছিলেন? ঠিকঠাক সামলিয়েছিলেন? সব কিছু ঠিকঠাক ছিল? অ্যাবসলিউটলি নট। 1000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, তার ব্যক্তিগত কর্মকর্তারা সেই দুর্নীতি করেছেন। তাহলে দুটো বিষয় এখানে আছে, একটি হলো তিনি সেই দুর্নীতির ভাগিদার, টাকা কোথাও লুকিয়েছেন, ব্যাংকে রাখেননি ধরা পড়বার ভয়ে, আত্মীয় স্বজনের কাছে রেখেছেন। আরেকটি হলো তিনি খুবই ইনোসেন্ট, দুর্নীতি তিনি করেননি, 1 টাকাও তার পকেটে ঢুকেনি, কিন্তু তিনি অপদার্থ, তিনি জানতেন না তাকে ব্যবহার করে ব্যক্তিগত কর্মকর্তা কোথায় কী করছে। উপদেষ্টা হিসেবে এটি জানবার তার পুরো দরকার ছিল, দায়িত্ব ছিল, তিনি দায়িত্ব পালন করতে পারেননি, অযোগ্য। কোনটি আমরা এখনো জানি না, ভবিষ্যতে তদন্ত সাপেক্ষে নির্ধারিত হবে। কিন্তু আরও অনেক বিষয়ে তার ছেলে মানুষই, তার একরোখা মনোভাব, যা চরম বিতর্ক তৈরি করেছে বিভিন্ন বিষয়ে আমরা দেখেছি, ঠিক হয়নি এটি। আর ওয়েস্টিনের কথা আর বলে লাভ নেই। খুব খুশি হতাম যদি দেখতাম আসিফ মাহমুদ রাস্তার পাশে ডাল রুটি খাচ্ছেন, তাহলে তিনি নজির রেখে যেতেন যে বাংলাদেশ নামক এই গরিব দেশটির একজন মন্ত্রী, একজন উপদেষ্টা রাস্তার পাশে ডাল রুটি খান, টঙের দোকানে চা খান, যা আসিফ মাহমুদ আগে বরাবরই খেতেন, সকাল বিকাল 5 বার টঙের দোকানে চা খেতেন। সিগারেট কিনে খাবার পয়সা ছিল কিনা আমি জানি না, তিনি স্মোকার কিনা। যদি স্মোকার হয়ে থাকেন আই এম শিওর বেনসন সিগারেট কিনে খাবার যোগ্যতা তার ছিল না, থাকবার কথাই না কোনো কারণে। তিনি একজন সামান্য স্কুল শিক্ষক ছিলেন আমার মতো, আমিও একজন সামান্য শিক্ষক, থাকার কথা ছিল না। তো সেই আসিফ মাহমুদ যখন বলেন ওয়েস্টিনে যাই নীলা মার্কেট খোলা না থাকলে, ভয়ঙ্কর শোনায় সেই কথা, আমার কানে সেটি বজ্রপাতের মতো লাগছিল। আমার মনে হয়েছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। যাদের ভালোবাসি, শ্রদ্ধা করি, আমি না শুধু লাখো কোটি মানুষ, তারা নাস্তা করতে ওয়েস্টিনে যান, ভয়ঙ্কর তথ্য সেটি, ভয়ঙ্কর। অনেক চিপ সেন্টিমেন্ট যারা লালন করেন, আমি জানি অনেকে কমেন্টে আমাকে পচাবেন, আসিফ মাহমুদ ওখানে গেলে কি হয়েছে, আওয়ামীরা 1000 কোটি টাকা পাচার করেছে। আই ডোন্ট গিভ আ ড্যাম টু আওয়ামিজ, আমি তো তাদের মানুষই মনে করি না, আওয়ামী বাকশালীদের। তারা কি করেছে না করেছে আমি সেটা যাচাই করতেই যাচ্ছি না। আসিফ মাহমুদ করলে সেটা আমার কাছে ম্যাটার করে, কেন আসিফ মাহমুদদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধার মানুষেরা এসব কাজ করলে ঘৃণা হয়। তো এরকম অসংখ্য। তারপর আগেও বলেছিলাম 2500 কোটি টাকা ছাড় করিয়েছেন বৃহত্তর জেলা নিজের কুমিল্লার জন্য, নিজ উপজেলার জন্য এর মধ্যে 450 কোটি, পাশের উপজেলা আবুল হাসনাত আবদুল্লাহর উপজেলার জন্যে 350 কোটি বা তার চাইতে কিছুটা বেশি। যদিও পরবর্তীতে জানা গিয়েছে, রিসেন্ট এক ইন্টারভিউতে তিনি বলেছেন সেটি পাস হয়নি, ফাইন পাস হয়নি, কিন্তু এই চেষ্টা কেন করেছিলেন জুলাই যুদ্ধকে বিতর্কিত করতে, জানি না কেন। তো তারা নানাভাবে জুলাইকে বিতর্কিত করেছেন, জুলাইয়ের মুখ তারা। তো একটি সময় এনসিপি গঠন করবার জন্য গত ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম পদত্যাগ করলেন, করলেন মাহফুজ আলম, অধ্যাপক ইউনূসের সেই মাস্টার মাইন্ড। এটি ছিল অধ্যাপক ইউনূস যত ভুল করেছেন তার এই 16 মাসের শাসনামলে, একটি বড় ভুল ছিল মাহফুজ আলমকে বিদেশে মাস্টারম্যান বলে পরিচয় করিয়ে দেওয়া। এই আচরণটি তার একেবারে চাইল্ডিশ আচরণ ছিল, এরকম একটি বক্তব্য আত্মঘাতী ছিল মাহফুজ আলমের জন্য, তার নিজের জন্যে, জুলাই যুদ্ধের জন্য।
কেন তিনি করেছিলেন, কে তাকে প্ররোচিত করেছিল জানি না, বাট এটা একটি পচা কাজ ছিল, মন্দ কাজ। কোনো মাস্টার মাইন্ড নেই দেশে, কোটি কোটি মানুষ মাস্টার মাইন্ড। কোনো মাহফুজ আলম মাস্টার মাইন্ড না, মাহফুজ আলম নিজেও লজ্জা পেয়েছেন এবং বলেছেন তিনি মাস্টার মাইন্ড না। তো যাই হোক, তো পরে ঢুকে পড়লেন মাস্টার মাইন্ড মাহফুজ আলম। মাহফুজ আলম কি ব্যতিক্রমী কোনো কাজ করতে পেরেছিলেন? বিপ্লবী কোনো উদাহরণ একটি না, বরং ফেসিবাদী কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম আমি। তিনি বলেছিলেন টিভি লাইসেন্স দেওয়ার সংক্রান্ত বিষয়ে, আমি আরও লাইসেন্স দেব। যাদের দিয়েছেন বলে শুনেছি, 2টো লাইসেন্স ইস্যু করেছেন, অনুমোদন দিয়েছেন, তাদের সেই লাইসেন্স পাওয়ার যোগ্যতা ছিল না, কোনোভাবেই না। কেন দিয়েছেন মাহফুজ আলম ভালো বলতে পারবেন, ভবিষ্যতে তদন্ত হলে আমরা জানতে পারব। আচ্ছা, তো এখন সর্বশেষ যে বিতর্ক তারা তৈরি করেছেন, আজই বিবিসি বাংলা রিপোর্ট করেছে কালের কণ্ঠের বরাতে। অনেকে খেকিয়ে উঠবেন, কালের কণ্ঠ কোনো পত্রিকা নাকি, আহমদ আকবর সোবানের পত্রিকা, আই ডোন্ট গিভ আ ড্যাম, ওটা একটা পত্রিকা, আমি এটুকু মানি। সব পত্রিকাতে আমাদের চোখ রাখতে হয়, আর ঘটেনি এমন ঘটনা কালের কণ্ঠ বলে পার পাবে না। তো কালের কণ্ঠের শেষ পৃষ্ঠায় ছিল যে 2 ছাত্র উপদেষ্টা সরকারি বাসভবন এখনো ছাড়েননি, তারা পদত্যাগ করেছেন, 1 সপ্তাহ হয়েছে। আমার প্রশ্ন হলো, কেন ছাড়েননি সরকারি বাসভবন? কেন? এটি লজ্জা, চরম লজ্জার আমি মনে করি, এবং জুলাই যুদ্ধের গায়ে এটি চপেটাঘাত। তাদের দরকার ছিল পদত্যাগের 1 মাস আগে ভাবা, পদত্যাগ করলে ওই দিনই বিকেলে গিয়ে কোথায় উঠবেন, থাকার জায়গা না থাকলে, টাকা না থাকলে ঢাকা শহরে কোথাও গিয়ে ম্যাচে উঠবেন, সেটি হতো গৌরবের। এবং আমরা যারা জুলাই যুদ্ধকে ধারণ করি, জুলাই যোদ্ধাদের ভালোবাসি, আমাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হতো সেটি। এটি না করে 1 সপ্তাহ পরও সরকারি বাসা তারা দখল করে রেখেছেন। কেন রেখেছেন? এটি হাসিনা স্টাইলে আরেকটি মন্দ কাজের উদাহরণ। এবং তারা এমনকি বলেনও নি কবে বাসা ছাড়বেন, যদিও কাজটি বেআইনি না, কিন্তু কাজটি অনৈতিক। বলা হয়নি কোনো মন্ত্রীরা বাসা ক্ষমতা গেলে বাসা কয়দিনে ছাড়বেন, এরকম কথা বলা নেই। তবে বলা আছে আইনে যে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে সরকারি সুযোগ সুবিধা, সরকারি বাসা, সরকারি গাড়ি, সরকারি কর্মচারী এইসব ব্যবহার করতে পারবেন না। তো যারা যাচ্ছে দুজনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তো এই অবস্থায় তারা এখনো সরকারি বাসা হোল্ড করছেন। আই কন্ডেম ইট হোল হার্টেডলি। আমি সর্বান্তকরণে ঘৃণা করছি, নিন্দা জানাচ্ছি তাদের এই সিদ্ধান্তের। তারা কোন লজ্জায়, কোন আক্কেলে এখন সরকারি বাসা দখল করে রেখেছে, চরম অন্যায় করেছেন। অনতিবিলম্বে সরকারি বাসা তাদের ছেড়ে দিতে হবে, সরকারি সুযোগ সুবিধা নেওয়া বন্ধ করে দিতে হবে। এখানে আমি হাসিনা এবং আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। তাই তাদের মনে রাখতে হবে, তাদের জন্য আমাদের আলাদা কোনো পীড়িতি নেই। হাসিনার জন্য যেমন ছিল তেমনই আছি আমরা তাদের ব্যাপারে, যখন বিষয়টি নৈতিকতার, ন্যায় নীতির এবং সত্যবাদীদের, সেই প্রমাণ তাদের দিতে হবে। প্রিয় দর্শক, এপিসোডটি অনেক বড় হয়ে গেছে, দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।